নীল চিরকুট পর্ব ৮। লেখিকা নৌশিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌশিন পারভিন। সকাল ৭টায় লঞ্চ হালুয়াঘাটে এসে পৌঁছালো। কেবিনের বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে থাকা নম্রতার ঘুম ভাঙল সবার পর। বন্ধুরা তখন ব্যাগ কাঁধে বারান্দায় দাঁড়িয়ে আছে। নম্রতা ভারী মাথা নিয়ে উঠে বসল। নীরা নিজের আর নম্রতার ব্যাগটা পাশে রেখে নম্রতার কপালে হাত রাখল। কপাল কুঁচকে বিজ্ঞদের মতো মুখভঙ্গি করে বলল, জ্বর তো কমই মনে হচ্ছে, হাঁটতে পারবি? নম্রতা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। আশ্চর্য, রাতে তার জ্বর এসেছিল? নীরা আবারও একই প্রশ্ন করতেই মাথা নেড়ে উঠে দাঁড়ালো নম্রতা। মাথাটা ভার ভার লাগছে। চোখে মুখে পানি ছিটাতেই পারলে হয়তো কিছুটা শান্তি লাগতো। চোখ দুটোতেও ব্যথা হচ্ছে খুব। নীরার অসহযোগিতায় চোখের মুখে পানি দিয়ে কিছুটা ধাতস্থ হয়ে কেবিন থেকে বেরোতেই একটা পেট মোটা ডায়েরি ধরিয়ে দেওয়া হলো হাতে। নম্রতা প্রশ্নমাখা চোখে বন্ধুদের দিকে তাকাতেই নাদিম দাঁত কেলিয়ে বলল, এই ডায়েরিতে মোট ৩৫টা চিঠি আছে দোস্ত। কাল রাতের জায়গা এই চিঠিগুলো লিখছিল আমরা। যখনই মন খারাপ হবে বসে বসে পড়বি। আমরা কি কম সুন্দর চিঠি লিখি নাকি? তোর পত্রপ্রেমিক থেকে একটু কম ভালো হলেও ভালোই লিখি। কথাটা বললে থামলো নাদিম। নম্রতার দিকে খানিকটা এগিয়ে এসে গলা খাকানি দিল। তারপর ফিসফিস করে বলল, শোন, আমার চিঠিগুলাতে ২-১টা বানান ভুল হইতে পারে। নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকাতেই ঠোঁট উল্টে বলল, আচ্ছা, যা ৭-৮টা ভুল হইতে পারে ব্যাপারটা ইগনোর করিস। চিঠি লেখাটা ফ্যাক্ট, কয়টা বানান ভুল হলো সেটা কিন্তু ফ্যাক্ট না। নম্রতা ঠোঁট চেপে হাসলো। হাতে থাকা রোদ চশমাটা পরে নিয়ে বাঁকা হাসলো অনন্ত। কৌতুক করে বলল, তোর ফিসফিসানি কথা পুরো লঞ্চের মানুষ শুনছে ভাই। মান সম্মান আর রাখলি না। ঢাবির স্টুডেন্ট হয়ে বাংলা বানান ভুল, আস্তাগফিরুল্লাহ। নাদিম গুজগুজ করে বলল, ধুরবাল, ইংরেজিতে অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে মাতৃভাষা ভুলে যাচ্ছি। ইউ শুড প্রোটেক্ট, বুঝলি? তুই স্যারেরা কোনো কাজের না, আমাদের ঢেকি সব। সরি, এটা হবে আকামের ঢেকি সব। নাদিমের কথাই ঠোঁটে হাসি নিয়ে মাথা নাড়ল সবাই। ব্যাগ কাঁধে লঞ্চ থেকে নামার উদ্যোগ করলো। নাদিম লঞ্চ থেকে নামতে নামতে অনন্তর কাঁধ ঝাঁকিয়ে বলল, আজ এত মাঞ্জা মারছো মামা, কাহিনী কি তা? কোন সুন্দ্রীকে গায়েল করতে চাই তোমার মন? হ্যাঁ, অনন্ত চমৎকার এক হাসি নিয়ে বলল, তোর বোনেরে, হেব্বি দেখতে, আমার হাতে তুলে দে, পরের বছরই মামা ডাকার সুবিধা ফ্রি। নাদিম অনন্তকে লাথি দিয়ে বলল, তুই আসলেই খারাপ, শালা হারামখোর। অনন্ত হু হু করে হেসে উঠে বলল, শালা ডাকছো কেন? শালা দুলাভাই ডাক, শালা তো ডাকবো আমি। শালা ও শালা, শালা মশাই। অনন্ত কথাই অনন্তকে ধাওয়া করলো নাদিম। ভিড়ে মাঝে ছুটতে ছুটতে বলল, তোরে তো আজ খাইছি। অনন্ত নাদিমের কথা হেসে উঠল। বাকিরা ভিড়ের মাঝে উচ্ছল হাসি নিয়ে ছুটতে থাকা দুজন তরুণের দিকে বিস্ময়ে তাকিয়ে রইল অনেকেই। ছোঁয়া নীরা কিছুটা এগিয়ে যেতেই পেছন থেকে দৌড়ে এসে নম্রতার পাশাপাশি হাঁটতে লাগলো রঞ্জন। নম্রতার হাত থেকে কাগজটা নিয়ে হাতে নিয়ে অন্য হাতে সানগ্লাস পরলো। সরি, ওটা লাগেজ হবে, এখানে বানান ভুল আছে তাই পড়তে অসুবিধা হলো, কিন্তু বুঝতে পারলাম আর কি। আবার পড়ছি লাইনটা। নম্রতার হাত থেকে লাগেজটা নিয়ে নিজের হাতে নিয়ে অন্য হাতে সানগ্লাস পরলো। নম্রতার দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। কী রে, ক্ষুধা টুধা পেয়েছে তোর? নম্রতা গ্লান হেসে মাথা নাড়ল। নাদিমের দেওয়া ডায়েরিটির দিকে দৃষ্টি রেখে বুক ভরে নিঃশ্বাস নিল। ঠোঁটের হাসি ধরে রেখে বলল, আমি ঠিক আছি দোস্ত, চিন্তা করিস না। রঞ্জন প্রথমেই কিছু বলল না। সামনের ভিড়টা অতিক্রম করার পর মুখ খুলল। ভাগ্যের বিশ্বাস করিস নমু? করি। তাহলে সবটা ভাগ্যের ওপর ছেড়ে দে। সব কিছুর পেছনেই তো কোনো না কোনো কারণ থাকে। তোর কিশোরী বয়সের প্রথম প্রেমিক হারিয়ে যাওয়া, স্মৃতিময় ডায়েরি নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া, সব কিছুর পেছনে নিশ্চয়ই কারণ আছে।
সৃষ্টিকর্তা হয়তো এমন কিছুই চাইছেন, লাইফে মুভ অন কর। অতীত খামচে ধরে পড়ে থাকলে তো চলে না, অন্য কাউকে সুযোগ দে। সুযোগ না দিলে বুঝবি কি করে? মানিয়ে নিতে পারবি নাকি? পারবি না। নম্রতার চোখ দুটো ছলছল করে উঠল। রঞ্জনের চোখের দিকে তাকাতেই জমে থাকা জলটুকু মুক্ত হলো। সূর্যের আলোয় ফর্সা গালে জলের রেখাগুলো চিকচিক করে উঠল। রঞ্জনের পুরুষ মন ফিসফিসিয়ে বলে উঠল, যে প্রেমিকের তরে এই রমণীর চোখ ভাসে, সেই নিঃস্ব প্রেমিকে কি কখনো মন হাসে? সরি, এখানে লাইনটা খুব সুন্দর, আমি আরেকবার পড়ছি। যে প্রেমিকের তরে এই রমণীর চোখ ভাসে, সেই নিঃস্ব প্রেমিকের কি কখনো মন হাসে? দূর থেকে নাদিমের দৃষ্টি আকর্ষণময় ডাকে ভাবনা কাটল রঞ্জনের। তাদের থেকে বেশ কিছুটা দূরে একটা রেস্তোরাঁয় সামনে দাঁড়িয়ে আছে নাদিমরা। রঞ্জন তাদের দিকে তাকিয়ে হাত নাড়তে নাড়তে দৃঢ় কণ্ঠে বলল, নম্রতা, জীবনের সব পরিস্থিতি যুক্তি খাটে না দোস্ত। অনুভূতির মামলায় যুক্তি বেচারা বড্ড অসহায়। আমার ক্ষেত্রেও তাই ঘটছে। আমি পারছি না সরে আসতে, আর না পারতেই চাইছি, আর না এই বিষয়ে কোনো রূপ ডিসকাস শুনতে চাইছি। 4টা বছর ধরে এইসব কথাই শুনে আসছি আমি, আর কত। একদমে কথাগুলো বলে নিয়েই দ্রুত পা চালালো নম্রতা। রঞ্জন দৌড়ে গিয়ে ওর সঙ্গে নিল। বলল, আচ্ছা বেশ, আলোচনার সমালোচনা দরকার নেই। তুই যেমন আছিস থাক, শুধু হ্যাপি থাক, মন খারাপ করে থাকিস না। আচ্ছা, গান শুনবি? নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকালো। সুদর্শন রঞ্জন মন ভুলানো হাসি দিয়ে গলা ছেড়ে সুর টানালো। আমার কাছে তুমি মানে 7 রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি। তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আমি মানে তুমি, আর তুমি মানে আমি, আমার কাছে আমার সে বন্ধু তুমি দামি। এটা একটি গান, আমি কবিতা বানিয়ে ফেলেছি, তার জন্য দুঃখিত, সরি। তবে এই গানটা আমিও শুনেছি, আমারও একটি প্রিয় গান, এটা আমার খুবই ভালো লাগে শুনতে। চলো গল্পে ফেরা যাক। রঞ্জনের গান শুনে সেখান থেকেই গিটারে সুর তুলল নাদিম। উটপটাং লাফাতে লাফাতে চেঁচাতে লাগলো, আহা আহা। অনন্ত মসৃণ ছিটি বাজিয়ে সুন্দর হাসলো। নম্রতা হেসে ফেলে রঞ্জনের ধুমধাম কিল বসালো। হাসি ফুটল নীরা আর ছোঁয়ার ঠোঁটেও। রঞ্জনের গান থামলো না। রেস্তোরাঁয় কোনায় একটা টেবিল ঘিরে বসে একের পর এক গান চলতে লাগলো আড্ডায়। নাদিম গিটার আর অনন্ত টেবিল বাজিয়ে আড্ডা জমিয়ে তুলল। রঞ্জনের অদ্ভুত গানে কখনো বা সুর মেলাতে লাগলো, কখনো বা হেসে কুটি কুটি হতে লাগলো নীরা। নম্রতা ছোঁয়া। রেস্তোরাঁয় থাকা অধিকাংশ খদ্দের মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখল সোনালি সকালের ফুটে ওঠা একদম উচ্ছল তরুণীদের। সকালের নাস্তা এলো ডিম, পরোটা আর দই। ধীরে সুস্থে নাস্তা শেষ করে চারপাশটা ঘুরে ফিরে দেখল ওরা। কিছুক্ষণ পা ছড়িয়ে ঘাটে বসে রইল, সমস্বরে গান গাইল। সারাটাক্ষণ ফুর্তিতে মেতে রইল প্রতিটা প্রাণ। 10টার লঞ্চ আসতেই তাড়াহুড়ো করে উঠে গেল তাতে। উদ্দেশ্য কুতুবদিয়া। লঞ্চ ছাড়ার পর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল সবাই। ঠিক তখনই মন খারাপের মেঘ এসে জমা হলো নম্রতার আকাশে। সেই সাথে এলো কান্না। এতক্ষণে চেপে রাখা আক্রোশগুলো চামড়া ফেটে বেরিয়ে আসতে চাইল। চিঠির ওপাশে মানুষটির কলার চেপে বলতে ইচ্ছে করলো, কেন করলে তুমি এমন? সত্যিই হারালে নাকি ধোঁকা দিলে? আমাকে মরণ যন্ত্রণায় ফেলে এভাবে পিছুতে পারলে তুমি? একটুও কষ্ট হলো না? এই উত্তরগুলোর জন্য হলেও নম্রতা তাকে খুঁজতে চায়, অপেক্ষা করতে চায়। এই উত্তরগুলো না পেলে যে তার ভালো থাকা হচ্ছে না, কিছুতেই না। তাছাড়াও ওই বেয়াদব লোকটিকেও ছাড়বে না নম্রতা। আবার দেখা হলে শক্ত কয়েকটা চড় লাগাবে, ধাক্কা দিয়ে ডায়েরি ফেলে দিয়ে আবার আবেগ নিয়ে ছেড়খানি। এত বড় সাহস! কুতুবদিয়া পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হলো।
এখানকার স্থানীয় একটা হোটেলে উঠেছে তারা। আজকে রাতটা কাটিয়ে সকালের লঞ্চে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছাবে। অন্ধকার আকাশে মেঘ করেছে, ঝড় হওয়ার সম্ভাবনা প্রবল। চারপাশে উলটপালট হাওয়া, সেই হাওয়াই উড়ে চলেছে নীরার অস্থির চুল। ওড়না বারান্দায় থামে ঠেস দিয়ে ফোনালাপ সারছে সে। চোখ মুখে চাপা উৎকণ্ঠা, হরিণীর মতো টানাটানি চোখে অল্প বিভক্ত দ্বিধা, অল্প বিস্তর দ্বিধা। খানিক দূরে বসে থেকে এসবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল অনন্ত। আড্ডায় মোষগুলো রঞ্জন, নাদিম এক পর্যায়ে থেমে গেল। অনন্ত দৃষ্টি অনুসরণ করে সামনে নীরার দিকে তাকালো। দুজনেই দীর্ঘশ্বাস ফেলে একে অপরের দিকে তাকালো। নাদিম ফট করে বলে ফেললো, এইবার ঢাকায় ফিরা তোগো দুই ডারে কাজী অফিসে ঢুকাইয়া তালা মাইরা দিমু। খুলতাম না, তোগো এসব পারু দেবদাসের কাহিনী আর ভাল লাগতেছে না। অনন্ত কপাল কুঁচকে দৃঢ় কণ্ঠে বলল, কারা দেবদাস? ওর জন্য দেবদাস হওয়া লাগবা? এত বাজে দিন আসে নাই আমার। ওইটা তো তোর চোখ দেখলেই বোঝা যায়। দোস্তের দিকে এমন কামুক দৃষ্টিতে তাকাইতে তোর বিবেকে বাজে না? অনন্ত নিরুত্তাপ কণ্ঠে বলল, প্রথম যখন তাকাইছিলাম তখন তো আর দোস্ত ছিল না, সাধারণ সুন্দরী মেয়ে ছিল। দেখতেই প্রেমে পড়ে গেলাম, আর সেও আমাকে ফ্রেমে বন্দি করার পায়তারা করতে লাগলো। এই মেয়ের যন্ত্রণাতেই মরে যাব একদিন, দেখিস। রঞ্জন ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, বুঝিয়ে বলতেই পারিস। আর কত বোঝাবো? 3টা বছর ধরে তো বোঝাচ্ছি। আমি কি দেখতে খুব খারাপ? আমার মধ্যে পছন্দ করার মতো কিচ্ছু নাই, একটা গুণও নাই। কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে উঠল অনন্তর। চোখ দুটো হয়তো একটু টলমল করে উঠল। রঞ্জন অনন্ত কাঁধ ঝাঁকিয়ে বলল, কি বলিস এগুলো? তুই আর খারাপ দেখতে? মাইয়ারা তাহলে কি দেইকা পটে যাই বলতো মামা? ফালতু চিন্তা বাদ দে, নীরা বুঝবে, সময় দে ওরে। নাদিম অসহায় চোখে তাকালো, হতাশ কণ্ঠে বলল, এল্লাই ভাল লাগে না বাল। নীরুর জায়গায় অন্য কেউ হইলে থাবড়া মাইরা ঠিক কইরা ফেলতাম, কিন্তু নীরুও তো আমাগো দোস্ত। কারে কি কই বলতো? যন্ত্রণায় এক শেষ। শালা তুই প্রেমে করার জন্য আর কোনো মেয়ে পাইলি না? অনন্ত ঠোঁটে চাপা হাসি নিয়ে বলল, পাইছিলাম তো, তোর বোনেরে দিলি না ছ্যাঁকা। নাদিম ওর দিকে তেড়ে এসে বলল, তোর লাইগা হুদাই স্যাম্পাথি আনি, তোরে তো মায়েরা ফেলাবো। তোর বোনের জন্য জান কুরবান শালা মশাই। রঞ্জন এবার হু হা করে হেসে ওঠে। নাদিমের মুখ তখন রাগে আগুন। এই পর্যন্তই ছিল নীল চিরকুট পর্ব 7। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। আল্লাহ হাফিজ।